নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি হট সিটে হট টকের আরও একটি পর্ব। আপনারা জানেন পেহেলগাঁওতে যে জঙ্গি কার্যকলাপ হয়েছে, হিন্দুদেরকে বেছে বেছে গুলি করে খুন করা হয়েছে। 26 জন পুরুষকে, হিন্দু পুরুষকে, মেলসদের বেছে বেছে গুলি করা হয়েছে। সেই 5 জঙ্গিকে এখনো পর্যন্ত কিন্তু ধরা যায়নি। চিরুনি তল্লাশি চলছে, কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চলছে। এর মধ্যেও পাকিস্তান বড় বড় হুঙ্কার ছাড়ছে। পাকিস্তান বড় বড় হুঙ্কার ছাড়ছে, যা শুনে সত্যি আমাদের যা রিয়াকশন, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রিয়াক্ট করছে। সেই বাংলাদেশ বলেছিল 4 দিনে কলকাতা দখল করবো, মনে আছে তো? পাকিস্তান হুঙ্কার ছাড়ছে। সেখানকার রেলওয়ে মিনিস্টার বলছেন আমাদের পরমাণু মিসাইলগুলোকে আমরা রেখে দিয়েছি কি শুধু সাজানোর জন্য? আবার পাশাপাশি দেখুন, শেহবাজ শরীফ প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফের সঙ্গে কিন্তু মিট করেছেন, করে বলছেন আমরা কোনো আগ্রাসী মনোভাব ভারতের বিরুদ্ধে দেখাবো না, আমরা কমিউনিকেট করব, আলোচনা করব, কূটনৈতিক স্তরে আলোচনা করে কিন্তু যাতে কোনো যুদ্ধ নয়। তাহলে কতটা কন্ট্রাডিকশন দেখুন একই মন্ত্রিসভা দুজনের মধ্যে। আবার পাশাপাশি এখনো পাক রেঞ্জার্সদের হাতে কিন্তু বন্দী হয়ে রয়েছেন আমাদের এই রাজ্যের হুগলির বিএসএফ জওয়ান পিকে সাউ। তার ওয়াইফ অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট, আজকে পাঠানকোট যাচ্ছে। তার বাড়িতে গতকালকেই বিএসএফ এর টপ অফিসিয়াল যারা আছেন, তারা অফিসাররা এসেছিলেন, তাকে আশ্বস্ত করেছেন ভারত সরকার সব দিক থেকে চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি বন্দী পাক রেঞ্জার্সদের হাতে। তাহলে তার ভবিষ্যৎ কি হচ্ছে? এবং এর পাশাপাশি কবে প্রত্যাঘাত হবে, কবে প্রত্যাঘাত হবে, পুরো দেশবাসী কিন্তু অপেক্ষা করছে অধীর আগ্রহে। এবং এইসব নিয়ে আমাদের আজকের পর্ব। এবং তার সঙ্গে আমরা বলছি পাকিস্তানের হুঙ্কার না হাহাকার। হাহাকার কেন? সিন্ধু জলবন্টন চুক্তি বাতিলের পর যদি জল বন্ধ করো রক্তগঙ্গা বইয়ে দেবো, এত বড় হুঙ্কার, এত বড় ক্ষমতা ভাবা যায়? এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন, যার বিশ্লেষণ আপনারা প্রতিটি পর্বে শুনছেন। বিভিন্ন রকম মানুষজন কমেন্ট করছেন, শেয়ার করছেন, আমাদের প্রশ্ন করছেন। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। অর্কদা, আপনাকে আজকের গুরুত্বপূর্ণ হট সিটে হট টক পর্বে স্বাগত। অর্কদা, প্রথমে জিজ্ঞেস করব যে এখানে এত বড় বড় হুঙ্কার আসছে, রক্তগঙ্গা বইয়ে দেবো, এবং লন্ডনে বিশেষ করে পাক হাইকমিশন অফিসের সামনে যেখানে বিক্ষোভ করছেন, সেখানে যদি মনে থাকে সেই গলাকাটার জেস্টার অভিনন্দন যা হয়েছিল আগে, কিভাবে ব্যাখ্যা করবেন অর্কদা? প্রথম কথা বলি যে 28শে এপ্রিল সোমবার পশ্চিমবঙ্গ থেকে একটি বহুল প্রচলিত বাংলা দৈনিকের সম্পাদকীয় স্তম্ভে লেখা হয়েছে ফারাক সামান্যই। ওকে। ওই সম্পাদকীয় স্তম্ভে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো এখানকার ওই মাকু সেকুরা বলতে অভ্যস্ত। আমাদের 26 জন সনাতনীকে ইসলামী সন্ত্রাসীরা খুন করল এবং প্রতিশোধ নেওয়ার দাবি উঠছে আসমগ্র ভারতবর্ষে। সবাই এই দাবির সঙ্গে সহমত। সেখানে কিছু কিছু লোক মনে করছেন আমরা যে এই প্রতিশোধ নিতে চাইছি, এই গণহত্যার বদলা চাইছি, এতে নাকি ভারতের বিদ্বেষের বাতাবরণ তৈরি হচ্ছে, সম্প্রীতি নষ্ট হচ্ছে। যারা বদলা চাইছেন তাদের যে ন্যারেটিভ আর জঙ্গি জেহাদিদের যে ন্যারেটিভ, দুটোর মধ্যে পার্থক্য নাকি খুব সামান্য। এই সমস্ত লোকজন আসলে ইসলামী জঙ্গিদের কাজকর্ম নিয়ে সমালোচনা করেন না। যখন ভারতবর্ষে হিন্দু ব্যাকল্যাশ হওয়ার সম্ভাবনা হয় তখন তারা আতঙ্কের প্রহর গোনা শুরু করেন। এরা হচ্ছে ছদ্ম সেকুলার। আরও একটা ঘটনা ঘটেছে যেটা পেহেলগামের ঘটনার পরও খুব তাৎপর্যপূর্ণ। 23শে এপ্রিল বাংলাদেশের ইউনূসের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল বাংলাদেশের লস্করে তৈবার একজন নেতার সঙ্গে দেখা করেন। সেই নেতা 20টি সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত। এমনকি 2010-এ ঢাকায় ভারতীয় দূতাবাসে জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল, কিন্তু সেটা সফল হয়নি।
তার সঙ্গে ইউনূসের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা কেন দেখা করলেন? এই আইন উপদেষ্টার প্রত্যক্ষ হস্তক্ষেপে বাংলাদেশের জেলে বন্দী আনসার আল্লাহ বাংলার কুখ্যাত সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানকে মুক্তি দেওয়া হয়েছিল। কিছুদিন আগে আইএসআই এর ডিজি বাংলাদেশ ঘুরে যান। বাংলাদেশের উত্তরবঙ্গে রংপুরে ব্রিটিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা এয়ার স্ট্রিপ ছিল, সেটা পরিত্যক্ত। সেই লালমনিরহাটে পরিত্যক্ত এয়ার স্ট্রিপে আইএসআই বিমান ঘাঁটি বানাতে চায় এবং সেখানে জসিমউদ্দিন রহমানই ছিল। অর্থাৎ আমরা যা প্রথম দিন থেকে বলে আসছি, টেররিজম, এক্সট্রিমিজম এবং অর্গানাইজড ক্রাইমের ধাত্রীভূমি পাকিস্তান এখন বাংলাদেশের নতুন মিত্র। তাই পেহেলগামে যে ঘটনা ঘটেছে, সীমানার উপার থেকে পাক জঙ্গিরা সেনা এবং আইএসআই এর সহযোগিতায় নিরীহ পর্যটকদের ধর্ম পরিচয় জেনে খুন করেছে, বাংলাদেশের মাটি থেকেও সেরকম চক্রান্তের বীজ হয়তো বপন হচ্ছে, যার নিশানা হয়তো হতে পারে ভারতের উত্তর পূর্ব। তাই আমাদের এখন ভীষণ রকমভাবে সতর্ক থাকতে হবে। দেখুন, পাকিস্তান হচ্ছে ফেল স্টেট। পাকিস্তানের কে কি বললো সেটা নিয়ে গুরুত্ব দেওয়ার কোনো দরকারই নেই। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা ওয়াসিফ স্কাই নিউজকে যারা সাক্ষাৎকারে বলেছেন, উই হ্যাভ বিন ডুইং দিস ডার্টি থিং ফর দ্য লাস্ট 3 decades। মানে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীকে হটাতে জিহাদিদের মদদ দিয়েছিল এই পাকিস্তান। তাহলে টেরর ফান্ডিং করা, টেরর ইনফ্রাস্ট্রাকচারকে নারিশ করার ঐতিহ্য পাকিস্তানের দীর্ঘদিন। তাই ওরা যে সন্ত্রাসবাদকে মদদ দেবে সেটা নিয়েও কোনো সমস্যা নেই। পাকিস্তান অর্থনৈতিকভাবে এতটাই দুর্বল, ওদের রপ্তানির পরিমাপ হয় সন্ত্রাসবাদ দিয়ে, আর জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে। একটা খবর এসেছে যে পাকিস্তান সেনাবাহিনীর 1000 জওয়ান এবং 250 মিড লেভেল অফিসার পদত্যাগ করেছেন পাকিস্তান সেনা প্রধান আসিম মুনিরের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে। এই যখন পরিস্থিতি, পাকিস্তান সেনাবাহিনী যখন টালমাটাল, একদিকে বালুচ লিবারেশন আর্মি, একদিকে তেহরিকে তালিবান পাকিস্তান, তখন নজর ঘোরাবার জন্য পাক সেনা এবং আইএসআই মদদ দিয়েছে এই জঙ্গি হানার জন্য। তারাই দায়ী। 26/11 সংসদে হামলা, মুম্বাই বিস্ফোরণ, ভারতবর্ষের মাটিতে যে যে জঙ্গি হামলা হয়েছে সব কিছুর মাস্টার মাইন্ড ওএসআই। কিছুদিন আগে ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের একটা সম্মেলনে আসিম মুনির যেভাবে বললেন যে কাশ্মীর ওয়াজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর ইজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর উইল বি আওয়ার জুগুলার ভেন, হিন্দুদের সঙ্গে তারা কতটা আলাদা, কেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান সৃষ্টি হয়েছিল সেই দ্বিজাতি তত্ত্বের বিষয়টাকে পরবর্তী প্রজন্মকে জানাতে হবে, অর্থাৎ বিদ্বেষটাকে ছড়িয়ে দিয়েছিলেন। তার কয়েকদিন বাদে এই ঘটনা ঘটল। এর থেকে স্পষ্ট পাকিস্তানের কোন মন্ত্রী কি হুঙ্কার দিল, ওগুলো হচ্ছে বাজার গরম করার জন্য, নিজের দেশের কনস্টিটিউয়েন্সিকে টিকিয়ে রাখার জন্য। পাকিস্তান নিজেও জানে আমরা তো অপারেশন আক্রমণ, যেটা হচ্ছে এক্সারসাইজ, সেটা শুরু করেছি। আরব সাগরে আইএনএস বিক্রান্ত রয়েছে, আমাদের রাফাল আছে, রাফালের সঙ্গে স্কাল্প এবং মেটর বলে দুটো ক্ষেপণাস্ত্র আছে, সেটা বহন করতে মোবিলাইজ করা হবে। তো আমরা যদি করাচি অবরুদ্ধ করে দিই, পাকিস্তান তো না খেয়ে মরবে। তারপর আমরা ঝিলামে নদীর উপর স্লুইস গেট খুলে দিয়েছি, যার ফলে একদম জলপ্রবাহ, হ্যাঁ, পাক অধিকৃত কাশ্মীর তো ডুবো ডুবো, একদম একদম। ভারত তো স্ট্রাইক শুরু করে দিয়েছে। রাইট। কিন্তু অর্কদা, আমার প্রশ্ন হচ্ছে, এনআইএ তদন্ত শুরু হয়েছে এবং বাংলাতেও যে 3টে ফ্যামিলি মারা গেছেন তাদের কাছে, তাদের বাড়িতেও যাচ্ছেন। এখনো পর্যন্ত জঙ্গিদের এত চিরুনি তল্লাশি সত্ত্বেও আপনি কি অ্যাপ্রিহেন্ড করছেন? এখন ধরা সম্ভব কিংবা শনাক্ত করা যাচ্ছে না কেন? অভিযান হবে, পাক অধিকৃত কাশ্মীরে অভিযান হবে, সময় সুযোগ মতো অভিযান হবে। এবং এনআইএ এখানে এসছে, এনআইএ তো মুর্শিদাবাদে যাওয়া উচিত। এখানে তদন্ত করতেই হবে সন্ত্রাসী হামলা। মুর্শিদাবাদে যেটা ঘটেছিল সেটা কি কম নাকি? ওখানে তো বাংলাদেশের জঙ্গি জিহাদিদের উস্কানি ছিল। কোনোটাকে আলাদা করে দেখা যাবে না। যাহা মুর্শিদাবাদ ওই একই,
তৌহিদি জনতারা উস্কানি, পরিকল্পিতভাবে হিন্দু নিকেশ এবং পেহেলগামেও যে হয়েছে বেছে বেছে হিন্দুদের চিহ্নিত করে খুন করা। এইরকম জঙ্গি অ্যাটাক মানে আগে কোনোদিন অনেক বেছে 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 कौन कौन हिंदू है कौन कौन मुस्लिम है अलग हो जाइए, এটা মনে হয় এবং লোকাল সাপোর্ট ছাড়া এগুলো করা সম্ভব না। এখন অনেকে বলছেন সমস্ত কাশ্মীরিদের বিরুদ্ধে অভিযান, এটা ঠিক হচ্ছে না। আরে লোকাল সাপোর্টকে খুঁজে বার করতে, জঙ্গি ইনফ্রাস্ট্রাকচার ভাঙতে এবং উপত্যকার যুবকরা যেন আর কখনো জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত না হন সেটা নিশ্চিত করার জন্য যেসব জঙ্গিরা এখনো রয়েছেন, হয়তো পাক অধিকৃত কাশ্মীরে আছেন, তাদের পরিবারের সম্পত্তি ভেঙে দেওয়ার মধ্যে অন্যায় কি আছে? এটা বার্তা, স্টার্ন মেসেজ টু দ্য ইউথ যে তোমরা এই রাস্তায় হেঁটো না, এই রাস্তায় হাঁটলে তোমাদের পরিবারকেও তার ফল ভোগ করতে হবে। মানে আপনি বলছেন এই জঙ্গিদের বাড়ি যেভাবে বিস্ফোরণ করানো আমি তো সমর্থন করি, আমি তো ইসরায়েল যেভাবে গাজায় আক্রমণ চালিয়েছে, অনেকে বলছে মানবাধিকার লঙ্ঘন। একটা জিনিস তো বলছে না, 2023-এর 7ই অক্টোবর হামাস যে কাণ্ডটা ঘটিয়েছিল তার থেকেই তো সূত্রপাত। আপনার দেশের নাকের ডগায় একটা উগ্রবাদী সংগঠন থাকবে, তারা ইসরায়েলকে নিশানা করবে বছরের পর বছর, এবং সেটাকে আমাদের সহাবস্থান হিসেবে মেনে নিতে হবে। এগুলো সম্ভব নয়। ওর কথা জল বন্ধ হলে রক্তগঙ্গা বইবে বলছে। ও বিলাবল বলেছে, ও বাচ্চা ছেলে বলেছে, এগুলো গরম করার কথা। পাকিস্তান একটা ভিখিরি রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র। পাকিস্তান বুঝবে যে কত ধানে কত চাল। ওদেরকে হয় এই জিহাদি জঙ্গিদের সমর্থন চিরকালের জন্য বন্ধ করতে হবে, জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করতে হবে, এবং হাফিজ সৈয়দ থেকে জাকিউর রহমান লঘবি এদেরকে হ্যান্ড ওভার করতে হবে ভারতের হাতে। এবং এখনো শোনা যাচ্ছে যে দাউদ ইব্রাহিম এখনো করাচির ক্লিফটনে আছে, পাক সেনা এবং আইএসআই তাকে নিরাপত্তা দিয়ে রেখেছে। তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে সমর্পণ করুন, তাহলে তো বুঝবো যে পাকিস্তান জঙ্গি রাষ্ট্র নয়। আরে পাকিস্তানে ইসলামাবাদের অদূরে আবুটাবারে ওসামা বিন লাদেন লুকিয়ে থাকে, তাহলে পাকিস্তান তো এগুলো করে। সবাই সারা বিশ্ব জানে যারা ওসামা বিন লাদেনকে সেফ হাউসে লুকিয়ে রাখে তাদের মুখে আমরা সন্ত্রাসে যুক্ত নই, আমাদের বদনাম করা হচ্ছে, এই সমস্ত কথার কোনো মানে নেই, অর্থহীন বাঙালাম। ওর কথা একটা খুব ইন্টেলেকচুয়াল ব্যাপার আপনি বললেন, এবং ইন্টারেস্টিংলি কিন্তু শাহবাজ শরীফ প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করে বলছেন আমরা কূটনৈতিক স্তরে ভারতের সঙ্গে কোনো অগ্রাধিকার দেখাবো না কিংবা কোনো এরকম ধরনের আগ্রাসন দেখাবো না। এটাকে আপনি কিভাবে দেখছেন? তার পাশাপাশি আপনাকে একটু আমি শুনিয়ে দেবো হানিফ আব্বাস সেখানে রেল মিনিস্টার এক্স্যাক্টলি কি বলেছেন, অর্থাৎ যে ব্যাপার নিয়ে আমরা কথা বলছিলাম পর্বের শুরুতেই। তিনি বলছেন যে আমাদের যা পরমাণু অস্ত্র আছে সেগুলো তো শুধু আমরা সাজানোর জন্য রেখে দিইনি। আর ঠিক কি তিনি বলেছেন শুনুন। उन्होंने कह दिया ना कि अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शाहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं तो आप भाग गए। और কথা বলছেন ये सब हिंदुस्तान के लिए रखा हुआ है। পাকিস্তানের পলিটিক্যাল লিডারশিপের কোনো গ্রহণযোগ্যতা নেই, তারা সেনাবাহিনীর হাতের পুতুল। তাই শাহবাজ শরীফ বা নওয়াজ শরীফ শান্তির বার্তা দেন, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জারি রাখার কথা বলেন, যে আমরা হোস্টাইল হব না, তাদের কথার কোনো গুরুত্ব নেই, কারণ তাদের হাতে ক্ষমতার নিয়ন্ত্রণ নেই। ক্ষমতার নিয়ন্ত্রণ আছে সেনাবাহিনীর হাতে। সেনাপ্রধান আসিম মুনির যেভাবে বিদ্বেষপূর্ণ বক্তব্য রেখেছেন, হিন্দুদের কার্যত নিধন করার ডাক দিয়েছেন, দ্বিজাতি তত্ত্বের সমর্থনে মুখ খুলে বলেছেন যে পাকিস্তানের পরবর্তী প্রজন্মকেও এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে দেশ ভাগ হয়েছিল সেটাকে মাথায় রাখতে হবে এবং সেইভাবে উদ্বুদ্ধ করতে হবে। সেনাপ্রধান এবং আইএসআই এই কাণ্ডটা ঘটিয়েছে জঙ্গি জিহাদিদের দিয়ে, কারণ পাকিস্তানের সেনাবাহিনী নিজের দেশেই ধিক্কৃত, সমালোচিত। সেখান থেকে নজর ঘোরাবার জন্য এই রকম একটা বিষয় তাদের প্রয়োজন ছিল, এবং পাকিস্তান একটা যুদ্ধের জিগির হলে
পাকিস্তান সেনাবাহিনী দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে পারে। সেনার যে ভুল ত্রুটি, পাকিস্তান সেনাবাহিনীর জওয়ানরা যে নিহত হচ্ছেন তার দিক থেকে নজর ঘোরানো যায়। সেই জন্য সেনাপ্রধান এবং আইএসআই মিলিত চক্রান্ত পেহেলগামের জঙ্গি হামলা। অর্থাৎ পরের টপিকে যাওয়ার আগে তাহলে আমরা যেটা বলছি যে হুঙ্কার না হাহাকার, মানে তারা কি বুঝতে পারছে যে কি হতে যাচ্ছে? শুরু হয়ে গেছে। পাক অধিকৃত কাশ্মীরে তো বন্যা পরিস্থিতি, ঝিলামের জল ছেড়ে দেওয়া তো ডুবো ডুবো অবস্থা। এরপর যদি সিন্ধুর জল আমরা আটকে দিই তাহলে তো পাকিস্তান জল সংকটে ভুগবে, পানীয় জলের সমস্যা, সেচের সমস্যা এবং একদম অর্থনৈতিক বিপর্যয় হবে। মানে ভাতে মারার কথা বলছেন? ওই রকমই হয়ে যেতে পারে, ওরকমই হয়ে যেতে পারে। একটা ঝিলামের জল ছাড়াতেই তাদের এই অবস্থা, এরপর যদি সিন্ধু নদের জল পুরোপুরি আটকে রাখা হয় পরিণতি মারাত্মক হবে। ওকে অর্থাৎ এবারে আমরা খুব একটা ইম্পর্টেন্ট পার্টে যাব, সেটা হচ্ছে পূর্ণাম কুমার সাউ, পিকে সাউ, রিশরার বিএসএফ জওয়ান কিন্তু এখনো পাক রেঞ্জার্সদের হাতে বন্দী। তার পরিবার আজ পাঠানকোট যাচ্ছে। ফ্ল্যাগ মিটিং হয়েছে, পূর্ণেশ কুমার খুব একটা পজিটিভ আউটকাম সময় আগে এই পরিস্থিতিতে পূর্ণেশকে ছাড়তে দেরি করছে, কিন্তু বাধ্য হবে ছাড়তে পূর্ণেশকে। পূর্ণেশের যদি কোনো ক্ষতি হয় তাহলে পাকিস্তানকে আরো চড়া মূল্য দিতে হবে, পরিষ্কার। এটা নিয়ে আর ব্যাক চ্যানেলে কথা হচ্ছে, বিএসএফ কথা বলছে, ভারত সরকার কথা বলছে, পূর্ণেশ ফিরে আসবে। হঠাৎ করেই হয়তো আমরা তার আগমনের খবর পাবো। কিন্তু আপনারা এর সাথে কি ভারতের কাউন্টার অ্যাটাক, যেটা সবাই ওয়েট করে আছেন যে ভারত কি উত্তর দেয়, কোনোভাবে রিলেটেড? মানে একটু ডিফেন্সিভ কি ইন্ডিয়া সেই জন্য হয়ে আছে? না না না, ও পূর্ণেশকে আটকে রাখার ক্ষমতা ওদের নেই। আর ভারত তো স্ট্রাইক করতে শুরু করে দিয়েছে, জিলামে জল ছাড়া তার প্রথম প্রমাণ। আর আমরা তো পাকিস্তানের নিরীহ নাগরিকদের উপর হামলা চালাবে না কখনো। আমরা টেররিস্টদের ক্যাম্প, তাদের লঞ্চ প্যাড, তাদের ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের মদতদাতাদের খুঁজে বার করব। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে আমাদের তো কোনো বিরোধ নেই, পরিষ্কার। এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। পাকিস্তানের সাধারণ মানুষকে এই জঙ্গিদের মদত দেয় না, দেয় হচ্ছে সেনা, আইএসআই, মোল্লাতন্ত্র, এরা দেয়। তা এদের ইনফ্রাস্ট্রাকচার তো গুড়িয়ে দিতেই হবে, কাহাতক এটা সহ্য করা যায়? এটা তো সুবর্ণ সুযোগ পরিস্থিতিকে কাজে লাগিয়ে এগুলোকে চিরকালের জন্য নির্মূল করে দেওয়া। এখন যদি নির্মূল না করতে পারি ভবিষ্যতে আরো বড় বড় হামলার সম্ভাবনা থেকেই যাবে। বেশ, ওর কথা পেহেলগাঁও কিন্তু মানে পুরো পর্যটনের উপর নির্ভরশীল, সেখানকার অর্থনীতি কিন্তু নির্ভরশীল, এবং এই যা ঘটনা ঘটেছে তারপর থেকেই কিন্তু একদম অর্থনীতি ভেঙে পড়েছে সেখানকার লোকালাইটস যারা আছেন, হোটেল মালিক, রাতারাতি পরিস্থিতির বদল হবে না। কনফিডেন্স বিল্ডিং, অমরনাথ যাত্রা হবে, আশা করি নির্বিঘ্নে হবে। কাশ্মীরবাসীকেও সর্বাত্মকভাবে এই টেরোরিজমের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এবং স্থানীয় মদত ছাড়া এই ঘটনা ঘটা সম্ভব না। যারা স্থানীয়রা যারা মদত দিচ্ছেন তারা তো কাশ্মীর মানুষের বিরুদ্ধে চালন করছেন, ট্যুরিজমকে ধ্বংস করছেন তারা। তা কাশ্মীরের মানুষের উচিত তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করে নিরাপত্তা বাহিনীর কাছে তাদের সমস্ত তথ্য তালাশ দিয়ে দেওয়া। এটা তো কাশ্মীরের মানুষকে আগে করতে হবে। তাহলেই তো আমরা বুঝবো যে কাশ্মীরের মানুষ প্রকৃতপক্ষে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমি এখনো বিশ্বাস করি সিংহভাগ মানুষ এইসব সন্ত্রাস পছন্দ করে না। সেই জন্য কাশ্মীরে বিধানসভা ভোট হলো, শান্তিপূর্ণ হলো, 65% মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন, ট্যুরিজমের বুম দেখা গেল। স্থানীয়দের একটা অংশ, তারা খুব বড় নয়, সামান্য অংশ, তারাই কিন্তু জঙ্গি জেহাদিদের হ্যান্ডলার বলুন বা ফেসিলিটেটর বলুন তার কাজটা করছে। কাশ্মীরের মানুষের উচিত তাদের চিহ্নিত করা, তাদেরকে অ্যালিয়েনেট করা, তাহলেই এই সমস্যার সমাধান হবে। আবার কাশ্মীর পর্যটনের মানচিত্রে সমহিমায় ফিরে আসে। অর্থাৎ শেষ দুটো পয়েন্টে যাব। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কিন্তু আজকে এখানে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে প্রত্যেকটি কাশ্মীরের গ্রাম, প্রত্যেকটি কাশ্মীরবাসী যা ঘটেছে তার কড়া নিন্দা করছি, এবং যারা মারা গেছেন তাদেরকে তাদের ফ্যামিলির প্রতি কন্ডোলেন্স জানিয়েছেন। সুতরাং আমার প্রশ্ন আর কথা, যেখানে স্থানীয় প্রশাসনের দিক থেকে গাফিলতি কি ছিল বলে আপনি মনে করছেন? কারণ যদিও কেন্দ্রশাসিত অঞ্চল হলেও সেখানে তো একটা গভর্নমেন্ট আছে, সেখানে একজন ছিল, তো ওখানে তো পুলিশ আছে, পুলিশ ইন্টেলিজেন্স ছিল, সেনাবাহিনীরও ছিল, লেফটেন্যান্ট গভর্নরেরও ছিল, ইন্টেলিজেন্স ব্যর্থতা ছিল। কিন্তু
সব থেকে বড় কথা, কাশ্মীরের লোকাল কিছু লোক এখনো জঙ্গিদের সমর্থন করছে, না হলে এই ঘটনা ঘটানো সম্ভব না। ওকে, আপনার আরো একটি তথ্য জানিয়ে রাখি, 16টা পাকিস্তানের ইউটিউব চ্যানেল কিন্তু আজকে প্রহিবিট করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। যারা টিকিট তুলতো, ঘৃণা ছড়াতো, এই জন্যই বন্ধ করা হয়েছে। এই সমস্ত মেজার্স তো নিতেই হবে, এই সমস্ত মেজার্স না নিলে তো এখন তো আর শান্তির সময় নয়। আগে ইনফ্রাস্ট্রাকচার, টেরোরিস্টদের ঘাঁটি, তাদের মদতদাতাদের কঠোর শাস্তি সুনিশ্চিত করার পরেই দুদেশের সম্পর্ক কোন পথে এগোবে সে নিয়ে ভাবনা চিন্তা করা যাবে, তার আগে এখন সম্ভব না। বেশ, অর্থাৎ শেষ প্রশ্ন করব, তাহলে অ্যাকশন মোডে কিন্তু ভারতীয় সেনারা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যেরকমভাবে আপনি বললেন। আগামী দিনে কিভাবে আপনি দেখছেন? ইতিমধ্যেই কিন্তু 6 দিন পার হয়ে গেছে। যখন সময় হবে সমস্ত দিক বিবেচনা করে প্রত্যাঘাত করলে ক্ষয়ক্ষতি যতটা কম হয় এবং আন্তর্জাতিক জনমতকে সঙ্গে নিয়ে ভারত যা করার করবে, এর কোনো টাইম লাইন বেঁধে দেওয়া সম্ভব নয়। এটা ভারত সরকার বারবার করে বলছেন, প্রধানমন্ত্রী বারবার করে বলছেন, সবাই ন্যায় বিচার পাবে। ভারত সরকারের উপর, সেনাবাহিনীর উপর আমাদের আস্থা রাখতে। লাস্ট লাইন নেওয়ার কথা, গতকালও কিন্তু মন কি বাতে প্রধানমন্ত্রী বলেছেন যে যারা যারা ভিক্টিমাইজড হয়েছে তাদের কিন্তু বিচার হবেই। বিচার তো হবেই, ওরকম করে সময় তো বলা সম্ভব নয়। পুলওয়ামার পরে 12 দিনের মাথায় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, দেখা যাক না কি দাঁড়ায়। বিচারেরা পাবেই এবং সন্ত্রাসবাদীরা এবং তাদের মদতদাতারা এমন শাস্তি পাবে যেটা অকল্পনীয়। অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা আজকে হট সিটে হট টক যে পর্ব দেখলেন, সেই পর্বে কিন্তু আমরা আপনাদেরকে বিশ্লেষণ করলাম, দুটো জিনিস কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। একদিকে হুমকার মানে পাকিস্তানের যারা যারা সেনায় আছেন তাদের থেকে শুরু করে সেখানকার রেল মিনিস্টার, তিনি যা যা বলছেন। হানিফ আব্বাস আপনারা শুনলেন, তিনি কি বলেছেন যে আমাদের যারা পরমাণু মিসাইলস আছে সেগুলো হিন্দুস্তানকে নিয়ে, মানে ভারতবর্ষের জন্য। আবার পাশাপাশি পাকিস্তানের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সে কিন্তু বলছেন না, ভারতের বিরুদ্ধে কোনো আগ্রাসী মনোভাব নয়, আমরা কূটনৈতিক স্তরে আলোচনা করে কিন্তু মেটাবো যা যা কনফিউশনস আছে, যা যা আছে। এবং তার থেকেও বড় কথা, পাক রেঞ্জার্সদের হাতে কিন্তু এখনো বন্দী আমাদের এই রাজ্যের বিএসএফ জওয়ান পিকে শাহ। তাকে ফিরিয়ে আনতে তাদের পরিবারের কাছে কিন্তু সব রকম চেষ্টা করছে, আশ্বস্ত করা হচ্ছে তার পরিবারকে। এবং তাদের পরিবার কিন্তু আজ পাঠানকোট যাচ্ছে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী যাচ্ছেন, যে তার স্বামী কোথায় কি অবস্থায় আছেন, কিভাবে আছেন, এই চিন্তা, এই অবস্থার মধ্যে সব নিয়ে কিন্তু ভারত কিভাবে প্রত্যাঘাত করবে শুরু কিন্তু হয়ে গেছে। হুমকার নিয়েও আমরা কথা বললাম, তাহলে হুমকার না হাহাকার, সময় শেষ কথা বলবে। কিন্তু এই কথা প্রত্যেকটা ভারতবাসী কিন্তু এই একটা জিনিসের জন্য অপেক্ষা করে আছেন, যে কবে এর প্রতিশোধ নেওয়া যায় এবং নেওয়া শুরু হবে, এবং প্রতিশোধের মতো হতে হবে। আমরা এই আশায় নিয়ে কিন্তু থাকবো। আজকের পর্ব এ পর্যন্তই। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকুন।